নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা কথা আছে জানেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আজ পশ্চিমবঙ্গে যেন সেটাই আমরা দেখছি। কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যিনি আছেন, মানে সেকেন্ড ইন কমান্ড, ভাইপো অভিষেক ব্যানার্জি, আজ তিনি একটা চ্যালেঞ্জ করেছেন যে বিজেপিকে নাকি বাংলা থেকে তিনি তুলে দেবেন। আর তারপর এই তার চ্যালেঞ্জ ঘিরেই উঠে গেছে নানা প্রশ্ন। আসলে কি ভাইপো কোনো চাপে আছেন, নইলে এত সব ভুলভাল কেন বললেন? চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আমার ইচ্ছে ছিল না আজকে এই প্রতিবেদনটা করার, কিন্তু আমি ভাবলাম এই প্রতিবেদনটা করার দরকার আছে। কারণ অভিষেক ব্যানার্জি মানে সোকল্ড ভাইপো, তিনি চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে তিনি বাংলা থেকে তুলে দেবেন। কিভাবে দেবেন তুলে? না, তিনি তুলে দেবেন সমস্ত বিজেপি যত এমএলএ আছে তারা নাকি সব লাইন দিয়ে আছে, দরজা খুললেই সব ঢুকে যাবে। আসলে তিনি কি বলেছেন? কারণ এই রাজ্যে আবার তো পুলিশ থেকে শুরু করে সবাইকে রেডি করা আছে যে আপনি ভুলভাল বললেন কেন। আজকে শুনে নিন এবিপি আনন্দের সৌজন্যে ঠিক কি কথা বলেছেন অভিষেক ব্যানার্জি। দেখুন, আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে, একটা মির্জাফর, একটা গদ্দার। 2020 সালে জয়েন করেছিল তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে, প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে। দেখলেন, এর একদম যোগ্য জবাব দিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের বিজেপির এক সাংসদ, এখন অবশ্য প্রাক্তন, কারণ আবার ভোটে আবার জিতলে পরে আবার সাংসদ হবেন এবং তিনি হবেনও। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি বিজেপি। তিনি একদম যোগ্য জবাব দিয়ে দিয়েছেন, শুনুন। বাড়ি থাকলে তো দরজা খুলবি, বাড়ি ঘর দরজা সব উড়ে যাচ্ছে, কবে খুলবে? আর তুমি হুড়কো ভেঙে ঢুকে যাবে লোকে, দরজা খুলবে। শুনলেন, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই কথার পরে আর থাকে না অন্য কোনো কথা, তবুও আলোচনা যখন শুরু হয় তখন আলোচনা করতে হবে। অভিষেক ব্যানার্জি এই কথাগুলো শোনার পরে আমার মনে হচ্ছিল এই হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেই পরিস্থিতি। ভাবুন, তার পিসি মমতা ব্যানার্জি এতদিন ধরে রাজনীতি করছেন, তার মুখে কিন্তু এই কথা আসেনি যে বাংলা থেকে বিজেপিকে পুরো শেষ করে দেব। একটা রাজনীতির দলকে শেষ করে দেবেন? আসলে আমরা একটু যদি তলিয়ে দেখি না, বুঝে যাব যে এটা ঠিক অ্যাকচুয়ালি কেন বলছেন, কোথা থেকে বলছেন। আসলে আমরা দেখে নেব অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কতটা সত্যি, কতটা ভুল, কতটা ঠিক বললেন, কতটা বেফাস বললেন। তিনি বললেন 2020 সালে গদ্দার চলে গেছিল, দুজন সাংসদ চলে গেছিল, মানে তিনি বোঝালেন আর কি। মেদিনীপুরের দুই সাংসদের কথা বললেন, বাবা ছেলে, মানে আমরা জানি শিশির অধিকারী এবং তার ছেলে, এই দুজনের কথা তিনি বললেন, আমরা শুনলাম, বুঝলাম। তারপরে তিনি বললেন আমরা বাবুল সুপ্রিয়কে আর অর্জুন সিংকে নিয়ে নিলাম, দুই সাংসদ চলে এলো। এরপর তৃণমূলের সব লোককে নাকি দাঁড় করাতে হচ্ছে বিজেপির, তাপস রায় চলে যাওয়ার পরে তিনি বলছেন, এবং তারা আরও দুজনকে নিয়ে চলে আসবেন, এমএলএ আসার জন্য আর কি লাইন দিয়েছে। আচ্ছা, তিনি শেষে তো এটা বললেন না যে অর্জুন সিং এখন কোথায় আছে, অর্জুন সিং এখন বিজেপিতেই আছে। আর তিনি এটা বললেন না যে তিনি যে ক্যান্ডিডেট, মানে তার দল যে ক্যান্ডিডেট দিয়েছে, তিনি বললেন না এটা যে তৃণমূলে যে সমস্ত এমপি ক্যান্ডিডেট হয়েছে, হ্যাঁ ইম্পোর্টেড, মানে ইম্পোর্ট করা হয়েছে, তৃণমূলে নিজস্ব নেই অনেকগুলোই। নাম ধরে ধরে বলি, বাবুল সুপ্রিয়র জায়গায় কাকে দাঁড় করিয়েছেন? শত্রুঘ্ন সিনহা। কে ছিল? বিজেপির। আচ্ছা, এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর, কে দাঁড়িয়েছে? কীর্তি আজাদ। কে ইনি? বিহারের, বিজেপির। আচ্ছা, এরপরে চলে যান কি যেন, কৃষ্ণ কল্যাণী। আচ্ছা, এটা কে? খাতায় কলমে এখন নাকি বিজেপির বিধায়ক। লজ্জা হচ্ছে না আপনার বলতে? আচ্ছা, লজ্জা শরম তো নেই তৃণমূল করলে, এটা বোঝা যায়, তাই এখন দাপটের সঙ্গে বলেন। কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে মুকুটমণি,
মুকুটমণি কে? কাদের নিয়ে এসছেন আপনি? সব তো বিজেপিরই। কাদেরকে দাঁড় করাচ্ছেন? বিজেপির। লজ্জা নেই আপনার এসব কথাগুলো বলছেন? আর আসে কোথায় আপনাদের? বহরমপুরে কাকে দাঁড় করালেন? ইউসুফ পাঠান। বাংলার লোক ছিল না? আসলে লোক আপনাদের দলে নেই, কেউ দাঁড়াতে চাইছে না, হারবে জেনে কেউ দাঁড়াতে চাইছে না, ভয় পাচ্ছে। এবার আপনি বলছেন আমার জন্য, মানে আপনি দরজা খুলে দিলে নাকি লোক ঢুকে আসবে। হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় বড় ডায়লগ মেরেছিলেন না? আমার পাশে বসেছিল, আমার কাছে ছবি আছে, দেব নাকি ভিডিও ফুটেজ বের করে? দূর বসাই, দম থাকলে বের করে দেখাতেন। দম আপনার নেই, মানে কিচ্ছু নেই। হিরণ চট্টোপাধ্যায় নাকি তৃণমূলে যোগদান করার জন্য গিয়েছিল, কবেকার কোথাকার এক ছবি, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আর সেটা এডিট করা ছবি ছিল। আমি সবার সামনে সেটা প্রমাণ করেছিলাম যে কিভাবে এডিট করা হয়েছে। এডিট করার এমনই কাজ আছে, এডিট করতে চাইলে মানুষ তো যাকে খুশি যার পাশে খুশি বসিয়ে দিতে পারে, বসাতে পারে না? এডিটের যুগে, এআই এর যুগে আবার আপনি আবার বলছেন যে আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো, দেখাতে তো পারলেন না। হিরণ চট্টোপাধ্যায়কে নেওয়ার ক্ষমতা নেই, হিরণ চট্টোপাধ্যায় যায়নি, কিন্তু মিথ্যে বলেছেন। আর আপনি সব ডায়লগ মারছেন, বিজেপিকে তুলে দেবো, মুছে দেবো, বাংলা থেকে গুটিয়ে দেবো। অর্জুন সিংকে হারাতে পেরেছিলেন? অর্জুন সিং বাদ দিন, অর্জুন সিং আবার একজন বিজেপি তৃণমূল থেকে চলে গেছে, তার জন্য একটা বড় ব্যাপার। নিজের পিসিকে জেতাতে পেরেছেন? উত্তর হচ্ছে না। আপনার পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আপনি পারেননি। এটাই বাস্তব সত্যি কথা, অর্থাৎ আপনার সেই ক্ষমতা নেই। দেখুন, একটা পরিষ্কার সত্যি কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী না হতো তাহলে আপনি ওই কোনো ব্যবসায়ী করতেন, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে অন্য কোনো কিছু করতেন, এর বাইরে কিছু করতে পারতেন না। রাজনীতি করা সবার দ্বারা হয় না, এটা বাস্তব মানতেই হবে আপনাকে। আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাই আপনারা সবাই রাজনীতির মধ্যে ঢুকে গেছেন। নয়তো কাজরি ব্যানার্জি একজন কাউন্সিলর হবেন, এটা ভাবা যায়? কিন্তু বলা যাবে না, কারণ দাঁড়াতেই পারে, যে যেখানে খুশি দাঁড়াতে পারে, রাজনীতি না জানলেও বলা যেতে পারে। কিন্তু বাংলা থেকে বিজেপিকে মুছে দেবেন? বিজেপি সম্বন্ধে আইডিয়া আছে? আইডিয়া আছে? আপনার জন্ম কত সালে আমি জানি না, কিন্তু বিজেপি সম্বন্ধে জানতে গেলে একটু পড়তে হবে, লেখাপড়া করতে হবে যে বিজেপিকে তোলা কি সোজা কিনা। এর শেকড় অনেক দূর অব্দি আছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা হতে পারতেন না যদি বিজেপির সমস্ত কর্মীরা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএ জোটে ছিলেন লড়াইটা লড়তেন। আজকে আপনার পিসি চারিদিকে বলে বেড়ায় না, আমি এই রেলের যাত্রা করে দিয়েছি, আমি এই রেল লাইন করে দিয়েছি, আমি এই রেলের করে দিয়েছি, এই স্টেশন আমি করে দিয়েছি, ওই স্টেশন আমি করে দিয়েছি। আপনার পিসি কাদের সঙ্গে থেকে করেছিল? এনডিএ জোটে, বিজেপিকে সঙ্গে নিয়ে। বিজেপি ছিল তাই ছিল, বিজেপি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী আর হননি, হয়ে গেছে, সব বুঝে গেছে। বিজেপি পাশে ছিল তাই আপনার পিসি রেলমন্ত্রী হতে পেরেছিল, তাই আপনি অনেক কিছু দেখতে পেয়েছেন, নয়তো পেতেন না। বিজেপি ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই 26 দিনের যে অনশন, কেউ বলেন কি খেয়েছেন না খেয়েছেন, আমি তো যাচ্ছি না, 26 দিনের অনশন, সেই অনশন থেকে উঠতেও পারতেন না। সিপিএম যেভাবে চাল চেলেছিল ওটা খুব মুশকিল ছিল। সিপিএম কিচ্ছু করেনি, যে তুলবো না, কিচ্ছু করবো না। যদি না সেদিন বিজেপির নেতারা আসতো, কি হতো? আসলে আপনি সব জানেনই না। তখন তো আপনি লেখাপড়া করছেন, পড়াশোনা করছেন, ভালো, পড়াশোনা করা ভালো, কিন্তু এই পড়াশোনা করতে হবে যে পড়াশোনার পর দাঁড় করিয়ে আপনি বলতে পারবেন বিজেপিকে বাংলা থেকে মুছে দেবো। সিপিএম পারল না, কংগ্রেস পারল না। ওই একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অত সোজা বিজেপিকে মুছে দেবেন? একটা দল, যে দলটা আজকে গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আরে আপনি তো যখন দায়িত্ব নিয়েছেন, কি জানো, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া, সেই অল ইন্ডিয়া নামটাই তো তকমাটা উঠে গেছে। আজকে তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তকমা নেই, ফালতু লেখা হয়, ছাল নাই কুত্তা নাম তার বাঘা, এই টাইপের নামটা, মানে বাঘা নাম দেওয়া আছে কিন্তু কুকুরের গায়ে ছাল নেই। আর সেটাই হচ্ছে এখানে উপমাটা খাটে, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু সর্বভারতীয় কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন, মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলা হয়েছে এর কোনো সর্বভারতীয় অস্তিত্বই নেই। আপনি দায়িত্ব নিয়ে দলটা একদম সর্বভারতীয় থেকে একদম রাজ্যের একটা আঞ্চলিক দল করে ফেলেছেন। আর আপনি বাংলা থেকে বিজেপিকে সরিয়ে দেবেন? বাংলায় বিজেপিকে আটকাতে পেরেছেন? কটা ছিল বাংলায় বিজেপি? সেখান থেকে 77টা হয়েছে। তারপর তো আপনারা ওই ঝেড়ে ঝুড়ে নিয়ে নিচ্ছেন দুজন চাইনিকে, তাও তাদেরকে আবার বিধায়ক পদ থেকে রেজিগনেশন দিয়ে নিয়ে আসার ক্ষমতা, দম নেই। না মমতা ব্যানার্জির দম আছে, না আপনার দম আছে, দম নেই। পারলে যেরকমভাবে বিজেপি থেকে লোকেরা এসছে, তাপস রায়কে দেখুন, দেখে শিক্ষা নিন।
বিধায়ক পদ ছেড়ে এলেন, একটাকে পেরেছেন আপনারা? একটা বিজেপির বিধায়কের পদ ছাড়িয়ে, মানে বিধায়ক পদ ইস্তফা দিয়ে? দম নেই, স্বীকার করুন। আজকে 3টে জায়গায় লোকসভা নির্বাচন হবে, তার আগে আপনি ডায়লগ মারছেন বিজেপিকে বাংলা থেকে মুছে দেবো। খুব কঠিন এটা বলা, খুব সোজা, কিন্তু করা কেন ভাবাও কঠিন। মানে কি করে করবো ভাবলেও পারবেন না, কুল কিনারা পাবেন না। কাকে কার মন থেকে কাকে ঘোরচাবেন, কাকে তুলবেন, কাকে ফেলবেন? নতুন ছেলেদের কেস দেবেন, পুলিশকে দিয়ে কেস করবেন, এই তো আপনাদের হাতে আর কিচ্ছু নেই পুলিশ ছাড়া। একবার পুলিশ সরে গেলে আপনিও ফিনিশ, এটা বাস্তব সত্যি। পুলিশ ছাড়া আপনাদের কিচ্ছু ক্ষমতা নেই। তৃণমূলের পুরো ক্ষমতা টিকে আছে পুলিশ আছে বলে, মানে সরকারে আছে তাই আছে, সরকারে থাকবে না তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বিজেপি এখানে সরকারে নেই, তাও অস্তিত্ব আছে। সিপিএম এর রাজত্ব বিজেপি ছিল, যখন তৃণমূল জন্ম হয়নি তখনও বিজেপি ছিল। আসলে ইতিহাসটা পড়তে হবে, একটু পড়ুন, পড়লে জেনে যাবেন। বাংলা থেকে বিজেপিকে সরিয়ে দেওয়া অত সোজা? খুব কঠিন। এর শিকড় অনেক নিচে আছে, অনেক নিচে, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। কচুরি পানা কখনো জানে না অসত্য গাছের শিকড় কত দূর যায়। কচুরি পানা ওপরে ভাসে, তার শিকড় জলের একদম তল পর্যন্ত যায় না। পদ্ম নিচে থেকে ওপরে ওঠে, ফাঁকে একদম শিকড় থাকে, সেখান থেকে তোলে। যাই হোক, এসব আপনি জানবেন না, কারণ আপনি ওইসব দেখেননি। যেটা বলছিলাম, তো অভিষেক ব্যানার্জির এই চ্যালেঞ্জটা দেখে আমার একটু মনে হলো যে একটু বলার দরকার আছে, কারণ একটা রাজনৈতিক দলকে তুলে দেবো। সিপিএমকে তুলতে পেরেছেন, বিজেপি তো বাদ দিন, একটা গোটা দেশে উত্তরপ্রদেশ সব জায়গায় ছড়িয়ে আছে। সিপিএম তো কোথাও নেই, ওই কেরল একটুখানি রয়েছে। সিপিএমকে সরাতে পেরেছেন, আজও সিপিএম আছে। সিপিএমকে সরাতে পারেননি, বিজেপিকে সরিয়ে দেবেন? বাবা, ভাবা যায় না। অর্জুন সিং জিতে গেলে আমি রাজনীতি ছেড়ে দেবো, ছাড়েননি। মমতা ব্যানার্জি এরকম একদিন ঢপ মেরেছিল, জানেন না? না বলেছিলেন बाटला हाउस एनकाउंटर নিয়ে, বলেছিলেন তিনি बाटला हाउस एनकाउंटर ये इनकाउंटर झूठा है, अगर ये सच हुआ तो मैं राजनीति छोड़ दूंगी। ছাড়েননি, রাজনীতি তিনি ছাড়েননি, এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। অথচ बाटला हाउस এনকাউন্টারটা ঠিক ছিল। তাই এসব কথা ঢপের চপ বেড়ে লাভ নেই। হাততালি দেওয়ার জন্য তৃণমূলে কটা লোকই আছে যারা ওইসব পায় আর কি, কাটমানি ফাটমানি খায় পায়, এগুলো তারা হাততালি দেবে। বাকি লোক বুঝে গেছে কতটা দম আছে। আর যা হচ্ছে আদালতে, যা চলছে, কার কপালে যে কখন কি আছে কে বলতে পারে, কার যে কি হবে কে বলতে পারে, কার কখন কাকে ইডি ডাকবে, কাকে সিবিআই ডাকবে, কে ডেকে নিয়ে কোথায় রেখে দেবে। 2024-এর এই লোকসভা নির্বাচনের পরে, 4 জুনের পরে মোদি পার্ট 3 শুরু হলে আমরা অন্তত বলতে পারি কি হবে কোনো ঠিক নেই। আমরা যা বুঝি, যতটুকু জ্ঞান আছে, কি হবে তার কোনো ঠিক নেই। এই রাজ্যে বহু রথী মহারথী যারা জড়িত আছে দুর্নীতিতে, সব ভেতরে চলে যাবে, মানে ইডি সিবিআই এদের খপ্পরে থাকবে। দেখা যাক কি হয়। যাই হোক, এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার যেটা মনে হচ্ছে একদম নির্দ্বিধায় কমেন্টস করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি থাকবো। প্রতিবেদনে ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য তাহলেই শেয়ার করবেন। যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্যই তারপর যাবেন। আর খুব ভালো থাকুন, দেখা হবে আগামীকাল রৌদ্র বার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।